সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা একটা ইউনিক টপিক। বিশেষ করে ইউটিউবের জগতে তুমি কিন্তু এই সম্পর্কে ভিডিও একটিও পাবে না, বিশেষ করে বাংলাতে। তো আজকের ভিডিওতে আমরা কোর প্রিফারি মডেল বাই হার্টসম্যান, অর্থাৎ হার্টসম্যানের যে তত্ত্বটি তোমাদের চতুর্থ সেমিস্টারে রয়েছে সেই তত্ত্বটি আলোচনা করব। বিশেষ করে এটা হচ্ছে একটা ইকোনমিক জিওগ্রাফির একটা পার্ট। তো হার্টসম্যানের আরও থিওরি রয়েছে, বিশেষ করে একটা যে থিওরি রয়েছে সেই থিওরিগুলো তুমি ইউটিউবে পাবে। যেমন গ্রোথ সম্পর্কে একটা থিওরি রয়েছে, বা আনব্যালেন্স ডেভেলপমেন্টের থিওরিটা কিন্তু তুমি ইউটিউবে পেয়ে যাবে। কিন্তু কোর প্রিফারি মডেলটা কিন্তু আমি দেখেছি ইউটিউবে কোনো শিক্ষকই আপলোড করেনি। তো আজকের ভিডিওতে আমরা এই থিওরি নিয়ে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু করি আজকের এই ভিডিও। এই থিওরির ইন্ট্রোডাকশন পার্টটা আমরা প্রথমে বলে নিই। এই যে হার্টসম্যান, এনার পুরো নাম হলো অ্যালবার্ট ও হার্টসম্যান। ইনি একজন দক্ষ অর্থনীতিবিদ ছিলেন। কাজেই তিনি তার তত্ত্বটি শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বলেছেন। শিল্পক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যাবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন এই থিওরিতে। একই সঙ্গে এই থিওরিতে তিনি বলেছেন একটি তার গ্রন্থ রয়েছে দ্য স্ট্র্যাটেজি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এই তত্ত্বে তিনি আনব্যালেন্স গ্রোথ বা ভারসাম্যহীন অবস্থার কথা বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পে বিনিয়োগ করার মাধ্যমে সেই অঞ্চলের সামগ্রিক উন্নতি করা সম্ভব। এবং সেই যে ইন্ডাস্ট্রিগুলোকে তিনি নাম দিয়েছেন কি ইন্ডাস্ট্রি নামকরণ করেছেন। এবং তিনি বলেছেন যে তার যে থিওরিটা তিনি দুটো থিওরিকে অনুসরণ করে তৈরি করেছেন। বিশেষ করে মিডালের যে গ্রোথ পোল থিওরি রয়েছে এবং কিউমুলেটিভ কোয়েশন থিওরি রয়েছে, সেই থিওরিগুলোকে অনুসরণ করে তিনি তার কোর প্রিফারি মডেলটি তৈরি করেছেন। কাজেই তার থিওরির যে অংশগুলো সেটা কিন্তু গ্রোথ পোল থিওরি এবং কিউমুলেটিভ কোয়েশন থিওরির সঙ্গে কিছুটা মিলবে, কারণ তাদের থিওরিকে অনুসরণ করেই তার এই থিওরিটি তৈরি করা হয়েছে। যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে একটা নির্দিষ্ট অনুকূল ভৌগোলিক পরিবেশ দরকার। বিশেষ করে হার্টসম্যান তার যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা বলেছেন সেই সম্পর্কে তিনি বলেছেন যে কিছু ফেভারেবল কন্ডিশন প্রয়োজন, যে কন্ডিশনগুলোর উপর নির্ভর করে শিল্প গড়ে উঠতে পারে। শিল্প কখনো যে কোনো স্থানে গড়ে উঠতে পারে না। তার জন্য কী কী প্রয়োজন? তার জন্য প্রয়োজন মনে করো ল্যান্ড, অর্থাৎ ভূমির কেমন প্রকৃতি সে সম্পর্কে আইডিয়া প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন সেখানের ওয়েদার, সেখানে প্রয়োজন লেবার, সেখানে প্রয়োজন ক্যাপিটাল অর্থাৎ মূলধন। তো আরও অনেক কন্ডিশন রয়েছে, বুঝতেই পারছো আমি কোনগুলো বলতে চাইছি। বিভিন্ন ঐতিহাসিক কারণ রয়েছে, ভৌগোলিক কারণ রয়েছে, বিভিন্ন অর্থনৈতিক কারণ রয়েছে, যেগুলোর উপর ডিপেন্ড করে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হতে পারে। তাই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হতে গেলে তিনি যে সমস্ত কন্ডিশন কথা বলেছেন, তোমরা অলরেডি মাধ্যমিকের সময়তেই পড়ে এসেছো, সেগুলোই তিনি বলেছেন যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, তবেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হতে পারে। দেখো, হার্টসম্যান রিজিওনাল ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন। বিশেষ করে তিনি 3 ধরনের রিজিওনাল ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন। প্রথম হচ্ছে কি গ্রোথ পোল, দ্বিতীয় ডেভেলপিং রিজিয়ন, তৃতীয় ব্যাকওয়ার্ড রিজিয়ন। এই 3টে ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন, রিজিওনাল ডিস্ট্রিবিউশন। বিশেষ করে একটা চিত্রের সাহায্যে বুঝে নিই আমরা। দেখো, আমি একটা চিত্র এঁকে দিয়েছি। তার মধ্যে 1 যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে গ্রোথ পোল বা প্রবৃদ্ধি মেরু, 2 হচ্ছে ডেভেলপিং রিজিয়ন, আর 3 হচ্ছে ব্যাকওয়ার্ড রিজিয়ন। যেগুলো একদম পিছিয়ে পড়া অঞ্চল সেগুলোকে ব্যাকওয়ার্ড রিজিয়ন বলা হচ্ছে। তাহলে একটা অঞ্চলের যে কোনো কেন্দ্রতে মনে করেন শিল্প গড়ে উঠেছে, এখানের উন্নতি সব থেকে বেশি 1 যে অঞ্চলটা রয়েছে 1 অর্থাৎ গ্রোথ পোল, এখানে সমস্ত উন্নত কার্যকলাপগুলো এখানে হয়ে থাকে। শিল্প, কলকারখানা এখানে প্রতিষ্ঠিত হয়ে থাকে, কাজে এখানে উন্নতির সংখ্যা বেশি, কর্মসংস্থানের সংখ্যা বেশি। দ্বিতীয় যেখানে রয়েছে ডেভেলপিং রিজিয়ন, এই অঞ্চলে কি হয়ে থাকে, এই অঞ্চলের যে অঞ্চলগুলো বিশেষ করে এই অঞ্চলের সঙ্গে সংযোগ রয়ে থাকে, কাজেই এই অঞ্চলের জন্য এখানের উন্নতি বৃদ্ধি পেতে থাকে। ডেভেলপিং মানে কি উন্নয়নশীল,
ঠিক আছে। এবং কি যে সমস্ত শিল্পের অনুসারী শিল্প হয়, অনুসারী শিল্পগুলো কিন্তু এই ডেভেলপিং রিজিয়নে তৈরি হয়। কারণ ফার্স্ট যে রিজিয়ন রয়েছে গ্রোথ পোল, সেখানে বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়, সেগুলোকে হেল্প করার জন্য যে ইন্ডাস্ট্রিগুলো প্রয়োজন হয় বা যেগুলোকে অনুসারী শিল্প বলি আমরা, সেগুলো তৈরি হয় সেকেন্ড রিজিয়ন অর্থাৎ ডেভেলপিং রিজিয়নে। তার পরবর্তী যে সীমানা সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিজিয়ন, অর্থাৎ এখানের অঞ্চলটা অনেক পিছিয়ে রয়েছে। কোথা থেকে পিছিয়ে রয়েছে? ফার্স্ট এবং সেকেন্ড থেকে পিছিয়ে রয়েছে। কারণ এখানের সংযোগ রক্ষা করার যে সময়টা সেটা অনেক বেশি, পরিবহন যোগাযোগ ভালো থাকে না, কর্মসংস্থান কম, কারণ কর্মসংস্থান বেশি থাকবে তো এই জায়গাতে যেখানে শিল্প গড়ে উঠেছে এখানে কর্মসংস্থান কম, কাজেই এইখান থেকে এগুলো অনেকটা দূরবর্তী অঞ্চল। আর এই প্রান্তবর্তী অঞ্চল, যেখানে প্রান্তবর্তী অঞ্চলে কিন্তু কর্মসংস্থান সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়ে, কাজেই এগুলো কিন্তু হচ্ছে পিছিয়ে পড়া অঞ্চল বা ব্যাকওয়ার্ড রিজিয়ন নামকরণ করেছেন হার্সম্যান। এরপর দেখো, হার্সম্যান তার থিওরিতে রিজিওনাল ফোর্সের কথা বলেছেন, অর্থাৎ আঞ্চলিক শক্তির কথা। বিশেষ করে একটা শিল্প যখন গড়ে ওঠে, সেই শিল্প গড়ে ওঠার জন্য এই দুটো স্টেজের কথা বলেছেন। প্রথমত তার প্রথম স্টেজ হলো ট্রিকলিং ডাউন এফেক্ট, বাংলায় বলা হয় চুইয়ে পড়ার নীতি। জিনিসটা কি? তিনি বলেছেন যে কোনো শিল্প কোনো একটা কেন্দ্রতে অর্থাৎ প্রবৃদ্ধি মেরু অঞ্চলে যখন গড়ে ওঠে, যেটা গ্রোথ পোল বলছি আমরা, সেই জায়গায় যখন গড়ে ওঠার পর আস্তে আস্তে তার উন্নতি পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। যখনই পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়বে, সেই উন্নতি উপরতলা থেকে নিচতলায় যাবে, অর্থাৎ মূল কেন্দ্র থেকে প্রান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়বে। তখন সেটাকে বলা হয় ট্রিকলিং ডাউন এফেক্ট। তিনি বলেছেন এই ট্রিকলিং ডাউন এফেক্ট অর্থাৎ এই কেন্দ্র থেকে যে শক্তিটা বা যে উন্নতি চারদিকে ছড়িয়ে পড়ে, যা উন্নয়নটা, সেটা তিনটে ধাপে হতে পারে। এক, ইন্ট্রা রিজিয়নাল ট্রেড। এটা জিনিসটা কি? এটা হচ্ছে একটা যখন কোনো স্থানে উন্নতি হয় বা বৃদ্ধি হয়, সেই স্থান থেকে ট্রেড বা বাণিজ্য, রিজিয়নাল ট্রেডটা চারদিকে ছড়িয়ে পড়ে, যেটা ধনাত্মক প্রভাব বলতে পারি, অর্থাৎ উন্নতি হবে। ঠিক আছে। তিনি বলেছেন যে কোনো একটা কেন্দ্র থেকে, সাপোজ একটা কেন্দ্র 1 নম্বর, এটা প্রবৃদ্ধি মেরু, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ এখান থেকে কি হয়, উন্নতিটা বা উন্নয়নটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, ধনাত্মক উন্নয়ন, যেটা কিন্তু মানুষের জন্য সুবিধাজনক, চারদিকে ছড়িয়ে পড়তে থাকে, যেটাকে ইন্ট্রা রিজিয়নাল ট্রেড বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সফার অফ ক্যাপিটাল, মানে হচ্ছে মূলধনের আর একটা বিস্তার। সেটা কীরকম? দেখো, বিভিন্ন বড় বড় কোম্পানি বলো, কোনো বেসরকারি উদ্যোগ বলো বা সরকারি উদ্যোগ বলো, যে কোনো উদ্যোগ বা যে কোনো মূলধন কিন্তু প্রধানত ব্যয় করা হয় মূল জায়গাতে। সাপোজ আমাদের কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের মূল নগরী বলতে পারো। তো সরকার যখন কোনো প্রজেক্ট নিয়ে আসবে বা সরকার কোনো বড় কোম্পানি বা যে কোনো বেসরকারি কোম্পানি যখন ইনভেস্ট করার চেষ্টা করবে, তাদের মূল লক্ষ্য থাকবে কলকাতা, দ্বিতীয় হচ্ছে শিলিগুড়ি। কাজেই কলকাতাকে লক্ষ্য করে ওরা কিন্তু চেষ্টা করবে বাণিজ্য তৈরি করার। কাজে যখন কলকাতাকে লক্ষ্য করে তৈরি করা হবে, তার উন্নয়ন আস্তে 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 প্রান্তবর্তী অঞ্চলেও ছড়িয়ে পড়বে। এটাকেই তিনি বলেছেন ট্রান্সফার অফ ক্যাপিটাল, অর্থাৎ যে মূলধনটা সেটা প্রধানত ব্যয় করা হয় মেন সিটি অর্থাৎ গ্রোথ পোল্টে, প্রবৃদ্ধি মেরু অঞ্চলে, তারপর তার উন্নতি চারদিকে ছড়িয়ে পড়ে। তৃতীয় হচ্ছে ট্রান্সফার অফ লেবার। এটা একটা ডিফারেন্ট টাইপের। কীরকম? মানে লেবার হচ্ছে একটা উভয়মুখী প্রক্রিয়া বা উভয়মুখী কার্যকলাপ। বিশেষ করে মনে করো এই কেন্দ্রতে শিল্প আছে 1 নম্বর, যেখানে গ্রোথ পোল বলছি আমরা, পার্শ্ববর্তী অঞ্চল থেকে শ্রমিক কী হয়, মূল নগরীতে যায়, কিসের জন্য? কর্মসংস্থানের জন্য। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যে মূল যেখানে নগর সেখানে জনসংখ্যার চাপ বাড়তে থাকে। এর ফলে কিছু মানুষ কিন্তু ওই জনসংখ্যার চাপ থেকে মুক্তি পাওয়ার আশায় একটা সুস্বাস্থ্য পরিবেশ বা জনসংখ্যার চাপ দূষণমুক্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে বাইরে বসবাস করতে চায়। তাহলে তারা কি করে? এখান থেকে এসে এই জায়গায় বসতি স্থাপন করে প্রান্তবর্তী অঞ্চলে, যেখানে সুযোগ সুবিধা কম হলেও সেখানে জনসংখ্যার চাপ কম, থাকার কোনো সমস্যা নেই, দূষণ কম, সে কারণে তারা বেরিয়ে আসতে চায়। কিছু লোক এখান থেকে যায় কাজের আশায়, আর কিছু লোক এখান থেকে বেরিয়ে আসে জনসংখ্যার চাপে। তাই ট্রান্সফার অফ লেবার হচ্ছে একটা উভয়মুখী প্রক্রিয়া বলতে পারো। কাজেই তোমাদেরকে বোঝাতে পারলাম ট্রিকলিং ডাউন এফেক্টটা 3টে স্টেজে কাজ করে। কি কি? ইন্ট্রা রিজিয়নাল ট্রেড, ট্রান্সফার অফ ক্যাপিটাল আর ট্রান্সফার অফ লেবার। রিজিওনাল ফোর্সের যে দ্বিতীয় ধাপটার কথা বলেছেন সেটা হচ্ছে পোলারাইজেশন এফেক্ট বা মেরুকরণ নীতি।
একটা হচ্ছে ট্রাকলিং ডাউন এফেক্ট, একটা পোলারাইজেশন এফেক্ট। তো তোমরা মিরডালের যে ব্যাকওয়ার্ড এফেক্টটা পড়েছো তারই কিছুটা পরিবর্তিত রূপ হচ্ছে পোলারাইজেশন এফেক্ট। আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে তিনি তার থিওরিতে মিরডালের যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বকে অনুসরণ করেছেন। পোলারাইজেশন এফেক্টটা বিশেষ করে ব্যাকওয়ার্ড এফেক্টের পরিবর্তিত রূপ। তিনি এই মেরুকরণ নীতিতে প্রধানত বলেছেন যে বেশ কিছু ঋণাত্মক দিক রয়েছে এই প্রান্তবর্তী অঞ্চলগুলোর, সেগুলোকে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। কি কি? দেখো, কেন্দ্রতে শিল্প স্থাপন হচ্ছে ঠিক কথা, কেন্দ্র থেকে উন্নয়ন ছড়িয়ে পড়ছে এটাও ঠিক কথা, কেন্দ্রতে মানুষের টাকা পয়সা বেশি থাকছে সেটাও ঠিক আছে, কিন্তু প্রান্তবর্তী অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু কখনোই আর উন্নতি হয় না, শিল্পর বিকাশ হয় না। কারণ সমস্ত শিল্প কোম্পানি বলো তারা কিন্তু এই মূল নগরীতে এখানেই কিন্তু শিল্প বিনিয়োগ করতে চায়, কাজেই শিল্পের বিকাশ কিন্তু এই অঞ্চলে হয় না। প্রান্তবর্তী অঞ্চলের মানুষ সেই অবস্থাতেই থেকে যায় এবং তাদেরকে সবসময় ডিপেন্ড করতে হয় এই অঞ্চলের ওপর। শিল্পের বিকাশ, কোনো কর্মসংস্থান বা কোনো উন্নতি, অর্থনৈতিক উন্নতি, পরিকাঠামোগত উন্নতি কিন্তু এই অঞ্চলগুলোর বা প্রান্তবর্তী অঞ্চলগুলোর হয় না। সেটাকে তিনি মেরুকরণ এফেক্টের মাধ্যমে বা মেরুকরণ নীতির মাধ্যমে বুঝিয়েছেন। অর্থাৎ এটা একটা ঋণাত্মক দিক বলতে পারো। অর্থাৎ শিল্প স্থাপন করার পর ব্যাকওয়ার্ড রিজিয়ন বা যেগুলো পিছিয়ে পড়া অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু উন্নতি সম্ভব হয় না খুব একটা, সেটাই তিনি এই মেরুকরণ নীতিতে ব্যাখ্যা করেছেন। ভিডিও শেষে আমরা আলোচনা করি এই তত্ত্বের কিছু ক্রিটিসিজম বা কিছু সমালোচনা বলতে পারো। বিশেষ করে এই থিওরিতে যে উন্নয়নের কথা বলা হয়েছে সেই উন্নয়নকে কিন্তু সমানভাবে বন্টনের কথা বলা হয়নি। অর্থাৎ কেন্দ্রতে উন্নতি হবে কিন্তু প্রান্তবর্তী অঞ্চলে কীভাবে উন্নতি হবে সে সম্পর্কে প্রান্তবর্তী অঞ্চলের কোনো ধারণা এই তত্ত্বে প্রকাশ করা হয়নি। এক। দ্বিতীয়, তোমরা বলতে পারো দেখো এই তত্ত্বতে যে উন্নয়নের কথা বলা হয়েছে সেই উন্নয়ন যে চারদিকে ছড়িয়ে পড়ে এটা সব জায়গায় সমানভাবে দেখা যায় না, এবং এই উন্নয়ন কিভাবে ছড়িয়ে পড়বে এবং এর ছড়িয়ে পড়ার পেছনে যে অনেক বাধা রয়েছে সেই বাধাগুলোকে এই তত্ত্বে গুরুত্ব দেওয়া হয়নি। এবং এই যে থিওরিটা, এই থিওরিটা বিশেষ করে একটা পরিবর্তিত রূপ, শুধুমাত্র নতুন কিছু যে আমরা জানতে পারছি তা কিন্তু নয়, কারণ তিনি নিজেই বলেছেন যে এটা একটা, তিনি দুটো থিওরিকে অনুসরণ করে লিখেছেন। কাজেই এই থিওরি থেকে আমরা নতুন কিছু শিখতে পারছি না, এবং তিনি যে রিজিওনাল ফোর্সের কথা বলেছেন বা মেরুকরণ নীতির কথা বলেছেন সেই মেরুকরণ নীতির প্রভাবটাই বেশি দেখা যায়, যে কারণ প্রান্তবর্তী অঞ্চলটা সবসময় পিছিয়েই থাকে, কিন্তু তার থিওরিতে তিনি ততটাও এটাকে স্বীকার করেননি। একই সঙ্গে এই থিওরিটাই অনেক ক্রিটিসিজম রয়েছে, তা সত্ত্বেও এই থিওরিটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যে কোনো শিল্পের ক্ষেত্রে, কারণ তিনি যে চুইয়ে পড়া নীতির কথা বলেছেন বা তিনি যে রিজিওনাল ফোর্সগুলোর কথা বলেছেন বা তিনি যে রিজিওনাল ডেভেলপমেন্টের কথা বলেছেন, গ্রোথ পোলের কথা বলেছেন, সেগুলো অনস্বীকার্য, সেগুলো স্বীকার করতেই হয়। কারণ একটা শিল্প গড়ে উঠতে গেলে বেশ কিছু ঋণাত্মক দিক থাকে, বেশ কিছু ধনাত্মক দিক থাকে, কাজেই আমাদেরকে ধনাত্মক দিক দেখে এগিয়ে চলতে হবে। কাজেই এই থিওরিটা অবশ্যই গ্রহণযোগ্য, এবং আমাদের চ্যানেলে আমরা প্রথমবার এই থিওরিটাকে নিয়ে আলোচনা করলাম, এবং ইউটিউবের জগতে বাংলায় তুমি কোথাও পাবে না এই থিওরির আলোচনা। তো এই থিওরিতে আমরা প্রথমবার আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, প্লিজ একটা কমেন্ট করো, তার সঙ্গে ভিডিওটা প্লিজ শেয়ার করো, আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।